আজকে আমি সেরাচিতির গ্রন্থের ৩৩তম অংশ পড়ছি। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট প্রতিদিনের মতো ভোর ৫:৩০টায় রেডিও অন করি। কিছুক্ষণ ভারতীয় শিলং সেন্টারে গান শুনি। এ সময়ে বিভিন্ন সেন্টার পরিবর্তন করতে করতে এক সময়ে রেডিও বাংলাদেশ থেকে এক কণ্ঠ ভেসে এলো। মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। দেশের মানুষকে শান্ত থাকার অনুরোধ সহ বৈদেশিক সম্পর্ক আগের মতো বহাল থাকবে। এই কথা পুনঃ পুনঃ প্রচার হচ্ছে। আমি চমকে উঠলাম। কাউকে না জানিয়ে আবারও কয়েকবার শুনে আমার রুমমেটদের ডেকে শোনালাম। হলে শুধুমাত্র আমারই একটা ছোট্ট ন্যাশনাল প্যানাসোনিক রেডিও আছে। রুমমেটদের ডেকে শুনিয়ে দিতেই কথাটা সমস্ত হলে মুহূর্তের মধ্যে প্রচার হলো। আমার রুমে সবাই এসে সংবাদ শুনে যে যার মতো করে আবার চলে গেল। কেউ কোনো মন্তব্য করলো না। আমি তৎক্ষণাৎ বেডিংপত্র গোছাতে লাগি। বুঝতে পারলাম সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ করার সংবাদ অল্পক্ষণ পরে প্রচার হবে। তারপর হয়তো হাজার হাজার মানুষ রাস্তায় নামবে এ অন্যায়ের প্রতিবাদে। রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে। বাড়িতেও যেতে পারবো না। এমতো অবস্থায় আমি বড় ব্যাগ গুছিয়ে রেডি করছি। আমার দেখা থেকে অনেক ছাত্র বাড়ি যাওয়ার প্রস্তুতিও নিয়েছে। আমি রুমমেটদের বলে সোজা ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে যাই এবং টাঙ্গাইলের গাড়িতে উঠি। তখন বাস চলাচল প্রায় বন্ধের উপক্রম। ইতিমধ্যে দেশের সবাই জানতে পেরেছে আমি যেই বাসে উঠি বোধ করি সেই বাসটি টাঙ্গাইলে যাওয়ার শেষ বাস। তখন সকাল 8:45 বাজে। টাঙ্গাইল আসার সময় রাস্তায় দেখলাম রাস্তাঘাটে একেবারে ফাঁকা। মাত্র 2 ঘন্টার মধ্যে আমার শ্বশুরবাড়ি আমি পৌঁছে যাই। আমাকে দেখে শাশুড়ি বললেন, আমি তোমার কথায় ভাবছি বাবা। শেখ মুজিব হত্যা মামলার দেওয়া বিভিন্ন জনের সাক্ষ্য, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের লেখা বই, 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলার কথার আলোকে আমি কিছু বলছি। এটা 1975 সালে 15ই আগস্ট দিনটি খুব ভালো ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানে 1975 সালে 14ই আগস্ট দিনটি খুব ভালো ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানে ছিল খামাখাই উত্তেজনা। পরদিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। তা নিয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সতর্ক। এই সুযোগে শেখ মুজিবের হত্যাকারী বিপদগামী সৈন্যরা সক্রিয় হয়ে ওঠে। রাত 10টায় বেঙ্গল ল্যান্সারের T-54 ট্র্যাঙ্কগুলি রাজকীয় ভঙ্গিতে এসে জড়ো হলো তেজগাঁ বিমানবন্দরের বিস্তীর্ণ মাঠে। 18টি কামান, 28টি ট্যাঙ্ক। রাত 11:30টায় আসে মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়া, মেজর পাশা, মেজর রাশেদ সহ অন্যান্য ঘাতকেরা। এরা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। 15ই আগস্টের প্রথম প্রহর রাত 12:30টায় পরিকল্পনা ব্রিফিং করে মেজর ফারুক। এই প্রথম সেনাবাহিনী সবাই জানতে পারল সে রাতেই হত্যা করা হবে শেখ মুজিবুর রহমানকে। তখন ভোর 5:15। আক্রান্ত হয়েছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িটি। শেখ মুজিব তার রাজনৈতিক অভিজ্ঞতা ঘটনাবলীর মোকাবিলা করার চেষ্টা করেন, কিন্তু কাপুরুষদের বুলেটে শেখ মুজিবুর রহমান নিহত হন শিশুপুত্র রাশেদ সহ পরিবারের অন্য সদস্যরা। ভোর 5:10 রিশালদার মুসলিম উদ্দিন 2 ট্রাক সৈন্য নিয়ে উপস্থিত হয় ধানমন্ডির শেখ মনির বাসার গেটে। শেখ মনি ছিলেন শেখ মুজিবের ভাগিনা এবং যুবলীগের সভাপতি। প্রতিদিনকার অভ্যাস মতো শেখ ফজলুল হক মনি ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। খোলা দরজা দিয়ে শটান ঢুকে পড়ে মুসলিম উদ্দিন। কিছু বলতে গেলেন শেখ মনি, কিন্তু সে সুযোগ তিনি পেলেন না। গর্জে উঠল মুসলিমের হাতের স্ট্যান্ড গান।
লুটিয়ে পড়লেন শেখ মনি। গুলির শব্দ শুনে এগিয়ে এলেন তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী। ব্রাশ ফায়ারে প্রাণ হারালেন তিনিও। কেবল প্রাণে বেঁচে যান শেখ মনির ছেলে ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। ঘটনাচক্রের শেখ মুজিবুর রহমানের বাড়িতে সেদিন তার দুই মেয়ে শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় ভারতে আছেন। শেখ রেহানাও ছিলেন না। বড় মেয়ে শেখ হাসিনা স্বামীর সঙ্গে ছিলেন জার্মানিতে, তার সঙ্গে জার্মানিতে ছিলেন ছোট বোন শেখ রেহানাও, তাই বেঁচে যান তারা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই নির্মম হত্যাকাণ্ড স্মরণে 15 আগস্টকে জাতির শোক দিবস ঘোষণা করে। 1975 সালে 15 আগস্ট একদল সেনা সদস্য শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। তারপর তার ঘনিষ্ঠ 4 সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, AHM কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়। একই বছর 3 নভেম্বর আবারও একদল সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঢুকে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। জেল হত্যার পর 21 বছর পর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ ছিল। আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসে জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে। তবে 1998 সালে 15 আগস্ট এই মামলার আসামি সৈয়দ ফারুক রহমান সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে শুধু সেনা সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে 1908 সালের 28 আগস্ট হাইকোর্ট আপিলের রায় দেয়। ওই রায়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 আসামি মারফত আলী এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেওয়া হয়। হত্যাকাণ্ডের দীর্ঘ 29 বছর পর জেল হত্যার বিচারে রায় হলেও জাতীয় 4 নেতার পরিবারে এ রায় মেনে নেয়নি। তারা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রহসনের রায় বলে প্রত্যাখ্যান করেন। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MA শেষ বছরে ছাত্র আমি। হাজী মহাসিন হল আমার আবাসস্থল। বছরের শেষ দিকে আবারও জগন্নাথ কলেজে বিআর হলে ফিরে আসি। সে কথা আমি আগেও বলেছি। সেখান থেকে সাইকেল যোগে নিয়মিত ক্লাস করতাম। ফাইনাল পরীক্ষার বেশি দিন দেরি নেই, তাই লেখাপড়ায় খুবই ব্যস্ত ছিলাম। ঢাকা ক্যান্টনমেন্ট অফিসার ও সিপাহীদের মধ্যে বিড়ম্বনা চলছিল, তা আমরা প্রতিদিন খবরের পাতায় দেখি। প্রতিটি নাগরিকের মধ্যে কেমন জানি উৎকণ্ঠার ভাব পরিলক্ষিত হলো। দেশের শাসনভার নেতৃত্ব বা যা জন আলোচনার শেষ নেই, কার হাতে থাকবে। তেমনই একটি দিন হলো 7 নভেম্বর। ইতিমধ্যে পেরিয়ে গেছে 4 দশক, কিন্তু এই দিনটি ঘিরে এখনো চলছে বিতর্ক। কেননা ওই দিনে যা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে তা স্থায়ী ছাপ রেখেছে। ঘটনাবলীর পক্ষ বিপক্ষ ছিল, এখনো আছে। এ নিয়ে নানা রকমের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, ঘৃণা ও কান্না। কারো কাছে 7 নভেম্বর দিনলিপির একটি লাল তারিখ, কারো কাছে এটা নিতান্তই কালো দিবস। 75-এ 7 নভেম্বর নিয়ে মোটামুটি 3টি পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। এক পক্ষ দিনটি মহাসমারোহের সিপাহী ও জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালন করে। অন্য একটি পক্ষ ঘটা করে উদযাপন করে বিপ্লব ও সংহতি দিবস। আবার অনেকের কাছে দিনটির তাৎপর্য হলো মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসাবে। এদেশে বিভাজনের রাজনীতি একটা বড় উদাহরণ হলো ওই দিনটি, যা এখনো আমার স্মৃতিকে তাড়িয়ে বেড়ায়। বাংলাদেশের 7 নভেম্বর তারিখটিকে বিপ্লব ও সংহতি দিবস বা মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করা হয়। 1975 সালে এই দিনে সংগঠিত সিপাহী জনতার বিপ্লবের স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সংগঠিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফদের মাত্র 3 দিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে তিনিই ক্ষমতায় আসেন। কোনো কোনো সময়ে 7 নভেম্বর বাংলাদেশের সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে। কিছু সেনা কর্মকর্তার দ্বারা তার পরিবারের প্রায় সমস্ত সদস্য সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1975 সালে 15 আগস্ট নিহত হবার পর খন্দকার মোস্তাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। কিন্তু খন্দকার মোস্তাকের ক্ষমতার নেপথ্যে ছিলেন 15 আগস্টের ঘটনার মূল নায়কেরা। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল খালিদ মোশাররফ এই ব্যাপারটি মেনে নিতে পারেননি। তার অনুগত সৈন্যবাহিনী নিয়ে 3রা নভেম্বর 1975 সালে মোস্তাক সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটান। অভ্যুত্থানটি প্রাথমিকভাবে সফলও হয়, কিন্তু তার স্থায়িত্ব ছিল মাত্র 3 দিন। বস্তুত খালেদ মোশাররফ রক্তপাত এড়াতে চেষ্টা করেছিলেন, যা পরবর্তীতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 3রা নভেম্বর অভ্যুত্থানে জেনারেল খালেদ মোশাররফ রক্তপাতহীন কু করতে গিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে তার নিজ বাসভবনে গৃহবন্দী করেন। কী কারণে গৃহবন্দী করেন তা এখনো রহস্য। কর্নেল আবু তাহের সে সময় নারায়ণগঞ্জ অবস্থান করছিলেন। কর্নেল তাহের ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী। তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। সৈনিক অফিসার বৈষম্য পছন্দ ছিল না তার এই নীতির জন্য তাহের সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মাঝে দারুণ জনপ্রিয় ছিলেন। কর্নেল তাহের বিশ্বাস করতেন জিয়াও তার আদর্শের লোক। জিয়া তার বাসভবনে বন্দী হয়ে থাকেন। খালেদ মোশাররফের নির্দেশে তাকে বন্দী করে রাখেন তরুণ ক্যাপ্টেন হাফিজুল্লাহ। মেজর জেনারেল জিয়ার বাসায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু ক্যাপ্টেন হাফিজুল্লাহ একটি মহা ভুল করে বসেন। তিনি ভুলে যান বেডরুমে একটি টেলিফোন আছে। জেনারেল জিয়া কৌশলে বেডরুম থেকে ফোন করেন তাহেরকে। খুব সংক্ষেপে বলেন, সেভ মাই লাইফ। কর্নেল তাহের জিয়ার আহ্বানে সাড়া দেন। তিনি ঢাকাতে তার অনুগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীদের পাল্টা প্রতিরোধ করার নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ চাষাড়া থেকে রওনা হন। এ সময় তার সফর সঙ্গে ছিল শত শত জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীবৃন্দরা।